মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটি ক্যান্সারের কারণ। টিম গোধূলির মায়াজাল কখনোই এগুলোকে সাপোর্ট কিংবা প্রমোট করে না। থ্রিডি অডিওর সঠিক মজা নিতে হেডফোন ব্যবহার করুন। এই যেমন এখন আমি আপনার ডান দিক থেকে কথা বলছি, আর এই এখন আমি আপনার বাম দিক থেকে কথা বলছি। যদি আপনি উল্টো শুনে থাকেন তবে হেডফোনটা ঘুরিয়ে নেবেন। নমস্কার, দ্য মডার্ন লাভ স্টোরিতে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। দ্য মডার্ন লাভ স্টোরিতে আজ আপনারা শুনবেন জিৎ দাসের লেখা গল্প ছদ্মবেশী। গল্পটা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গোধূলির মায়াজাল। এই গল্পের গল্প পাঠে শুভেন্দু মাঝি ও মৃন্ময় হালদার, গল্পের সূত্রধার আমি প্রণজিৎ ভৌমিক। তো চলুন আর বেশি দেরি না করে শুনে নেওয়া যাক জিৎ দাসের লেখা গল্প ছদ্মবেশী। অনুরাগের সাজানো গোছানো জীবনটা হঠাৎ করেই কেমন যেন এলোমেলো হয়ে গেছে। অথচ দুদিন আগে পর্যন্ত তার মতো বিন্দাস লাইফের মানুষ সচরাচর নজরে পড়তো না। অনুরাগ তো চায়নি এমন কিছু হোক, কিন্তু হয়েছে। অনুরাগ মনে মনে ভাবে, শালা এই সুদীর্ঘ জীবনটার ওপর দিয়ে কখন যে কী ঝড় বয়ে যায় কে জানে। সেদিন যদি ওই বিষয়টার মুখোমুখি অনুরাগ না হতো তাহলে হয়তো জানতেই পারতো না কখনো কখনো জীবনটাও এত নিষ্ঠুর হতে পারে। আচ্ছা, সেদিন কি অনুরাগ মুখ লুকাতে ওখান থেকে চোরের মতো পালিয়ে এসেছিল? না না, ও পালিয়ে আসতে যাবে কেন? ও সবার ভালো চেয়েই ওখান থেকে চলে এসেছিল। ও চলে এসেছিল যাতে সবাই ভালো থাকে, যাতে দিশা ভালো থাকে, যাতে ঋষভ ভালো থাকে। হাজার হলেও ঋষভ তো ওরই ছোট ভাই, তাই নিজের হাতে ও কি করে ঋষভের ক্ষতি করবে? মরে গেলেও পারবে না। আর তাছাড়া দিশাকেও তো ও একদিন ভালোবেসেছিল। ঠিক এই সময় কিছু মনে পড়ে যাওয়াতে অনুরাগের চমক ভাঙে। অনুরাগ বাস্তবে ফিরে ভাবল, যা ঘটে গেছে তা ঘটে গেছে, তা নিয়ে ভাবার কোনো অর্থই নেই। অ্যাকচুয়ালি অর্থ হয় না। অনুরাগ জানে ও চাইলেও সব কিছুকে আগের মতো ফিরিয়ে আনতে পারবে না। তাই এইসব অবান্তর ভাবনা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে গলা তুলে মধুমিতার উদ্দেশ্যে বলল, বলছি কি, এক কাপ কফি নিয়ে না। কিচেন থেকে মধুমিতা বলল, একটু ওয়েট কর, হাতের কাজটা সেরে তারপর নিয়ে আসছি। হয়ে গেল। কি করবে বুঝতে না পেরে টেবিলের ওপর থেকে খবরের কাগজটা নিয়ে এলোমেলোভাবে পাতা উল্টাতে থাকে অনুরাগ। হঠাৎই একটা হেডলাইনের ওপর তার চোখ আটকে যায়। সে হেডলাইনটা ভালো করে দেখে। স্বাভাবিকের তুলনায় একটু বড় বড় করেই তাতে লেখা আছে, গতকাল রাত থেকে গোটা শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাত্র এক রাতে 3টি যুবতী মেয়েকে প্রথমে ধর্ষণ এবং তারপর খুন করা হয়। বিষয়টা খুঁটিয়ে দেখতে প্রশাসন এই কেসটা সিবিআই ডিপার্টমেন্টের কাছে হ্যান্ডওভার করেছে। বিস্তারিত জানতে চোখ রাখুন 12 এবং 13 নম্বর পাতায়। বেশ ইন্টারেস্টিং নিউজ। এই ভেবে অনুরাগ সবে পাতা উল্টেছে, এমন সময় শুনতে পেল রিমিঝিমি নূপুরের আওয়াজ। না না, ওর সামনে নিউজটা পড়ে যাবে না। আমি না হয় পরেই পড়ে নেব। এরপর অনুরাগ নিউজ পেপারটাকে যথাস্থানে রেখে দিয়ে একটা সিগারেট ধরালো, আর সাথে সাথেই বৈঠকখানায় প্রবেশ করলো মধুমিতা। টানটানা, নে आ गया तेरा कॉफी विथ ডিমের অমলেট। এই বলেই ধোঁয়া ওঠা গরম কফির কাপসহ ডিম ভাজার প্লেটটা ধপ করে টেবিলের ওপর রেখে দিয়ে একটা চেয়ার টেনে নিয়ে অনুরাগের পাশে বসলো মধুমিতা। অনুরাগের ভানটা এমনই ছিল যেন মধুমিতা এসেছে বলে সে জানেই না।
তখনও সে এক মনে সিগারেট টানছে, আর মাঝে মাঝেই ছোট বড় মাঝারি নানান আকারের রিং ছাড়ছে। রিংগুলো প্রথমে একটু ওপরের দিকে উঠছে, তারপর অস্পষ্ট হয়ে মিলিয়ে যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ কাটার পর মধুমিতা বলল, কিরে নে শুরু কর। এতক্ষণ তো কফি কফি করে বাড়ি মাথায় তুলছিলি, তাহলে এখন কেন চুপচাপ বসে আছিস? নে শুরু কর। ওয়েট। জাস্ট এইটুকু বলেই আবারও একটা সিগারেট ধরালো অনুরাগ। এইবার একটু বিরক্ত হয়েই মধুমিতা অনুরাগের কাঁধ ঝাঁকিয়ে বলল, আরে ওই অনুরাগ, এত মন দিয়ে কি ভাবছিস? নে এবার শুরু কর, ওদিকে খাবারগুলো যে ঠান্ডা হয়ে গেল। না, এবার বিষয়টা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। জ্বলন্ত সিগারেটটা অ্যাস্ট্রের মধ্যে চালান করে দিয়ে অনুরাগ টেবিলের দিকে তাকালো, আর পলকেই তার দৃষ্টি ঘুরে গেল মধুমিতার দিকে। আরে আজব তো, আমি 1 কাপ কফি আনতে বললাম বলে তুই একটা কাপই আনবি? আসলে বাড়িতে 1 কাপ কফি করার মতনই দুধ ছিল, তাই আর কি। ও বুঝলাম। শোন, তুই একটা কাজ কর, যা কে একটা কাপ নিয়ে। ওকে দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই কথা বলে মধুমিতা বৈঠকখানা থেকে বেরিয়ে যায়, আর প্রায় সাথে সাথেই একটা কাপ নিয়ে ফিরে আসে। তারপর অনুরাগ নিজের থেকে অর্ধেক কফি ঢেলে সেটা মধুমিতার দিকে এগিয়ে দেয়। মধুমিতা কফির কাপে হালকা করে একটা চুমুক দিয়ে বলল, বলছি অনুরাগ, তোকে একটা কথা জিজ্ঞাসা করব। কি বলবি বল। তুই আসার দিন থেকেই আমি তোকে লক্ষ্য করছি, তুই আর আগের মতো নেই। এনি প্রবলেম? আরে না রে, তেমন কোনো বিষয় নয়, বাদ দে, ছাড়। শোন অনুরাগ, আমি না তোকে অনেক দিন থেকেই চিনি, সো মিথ্যে বলে লাভ নেই। বল না কি হয়েছে, বল না প্লিজ, বল না। ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে শোন। মধুমিতার জোরের কাছে হার মেনে এক প্রকার বাধ্য হয়ে অনুরাগ বলতে শুরু করলো, ওই হিরো, তুই কি ভাবছিস আমাকে কেলিয়ে কুলিয়ে মেয়েটাকে আমার হাত থেকে বাঁচিয়ে নিয়ে চলে যাবি? এত রাতে রাস্তায় একা একটা মেয়েকে পেয়ে খুব দাদাগিরি দেখাচ্ছিস, তাই না? আমি কোবরা, আর কোবরা কখনো ফায়দা লোটে না, ডাইরেক্ট ছবল মারে। আর এই কোবরার নজর যখন কোনো মেয়ের ওপর পড়ে না, তখন সেই মেয়ে আর সুরক্ষিত থাকে না। আরে বাচ্চা, এই মেয়েটা তো দূরের কথা, ইন ফিউচার যদি তুই আমার কিছু ছিটতে পারিস না, তাহলেই তুই জীবনে মনে করবি যে অনেক কিছু করে নিয়েছিস। আরে যে ম্যাডাম, এত রাতে আপনাদের বাইরে আসা কি? হ্যাঁ, জানেন না বর্তমানে এই ভারত তথা বাংলার কি অবস্থা? অ্যাকচুয়ালি আমি শপিং করতে এসেছিলাম, বুঝতে পারিনি এতটা লেট হয়ে যাবে। ও আচ্ছা, তাই বলুন। ঠিক আছে, চলুন আপনাকে খানিকটা এগিয়ে দিয়ে আসি। না না, তার কোনো দরকার হবে না, আপনি যান, আমি একাই চলে যেতে পারবো। আরে দূর, এই যে মালগুলোকে দেখছেন না, এরম অনেক যন্ত্র পিস লুকিয়ে আছে এই গোটা কলকাতার রইতেগুলিতে, যারা আপনাদের মতন দুর্বল ব্যক্তিকে দেখতে পেলেই আপনাদের উপর ঝাঁপিয়ে পড়তে চায়। বর্তমানে রাজনৈতিক নেতানেত্রীরা শুধু মুখেই বলতে পারে বর্তমানে নারী আর পুরুষ নাকি সমান, কিন্তু কাজের ঠিক উল্টোটা। কারণ এখনও আমাদের এই গোটা কলকাতা আপনাদের মতন নারীদের জন্য একদম সুরক্ষিত না। তাই চুপচাপ কথা না বাড়িয়ে আমার সাথে আসুন। আরে আপনি তো দেখছি খুব মাছুল বান্না। ওকে চলুন। কথাটা বলেই মেয়েটা বাইকের দিকে এগিয়ে গেল, আর আমিও যেতে যেতে শুনলাম, শুধু ওই মেয়েটাই নয় রে, আজকে থেকে তুইও আমার টার্গেট হয়ে গেলি, কথাটা মাথায় রাখিস। ব্যাস ব্যাস ব্যাস, এখানেই দাঁড়ান। এখানে? কিন্তু এটা তো দেখছি একটা আশ্রম। হ্যাঁ আশ্রম,
এটাই আমার বাড়ি। হাসালেন ম্যাডাম, আশ্রম তাও আবার কারোর বাড়ি? স্ট্রেঞ্জ, হাউ ইজ ইট পসিবল ম্যাডাম? সে এক বিশাল কাহিনী, বলতে গেলে এখন পুরো রাত কভার হয়ে যাবে। তার চেয়ে চলুন, আপনি ভেতরে চলুন। না না, আজ থাক, অন্য কোনো একদিন হয়তো আসবো। চলি। না বললে তো শুনবো না, আপনাকে যেতেই হবে। মেয়েটা এমনভাবে বললো যে আমি আর ওকে না করতে পারলাম না, তাই আমি ওর পিছন পিছন আশ্রমের ভেতরে প্রবেশ করলাম। তুই কি রে দিশা, ঘড়িটার দিকে একবার তাকিয়ে দেখেছিস? কটা বাজে? 12:30 বাজে। সেই যে সন্ধেবেলা বেরোলি, তারপর থেকে আমাকে একটা না ফোন করলি না একটা SMS করলি। তোর জন্য কি আর আমার চিন্তা হয় না রে? উফ, তোকে নিয়ে যে কি করব না বুঝতে পারি না আমি মাঝে মাঝে। ওকে মা, সরি। এই দেখো কান মুলছি, আর হবে না, এবারের মতো ক্ষমা করে দাও। এ মা, আমি তো ওনার নামটাই জিজ্ঞাসা করতে ভুলে গেছি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, প্লিজ আপনার নামটা বলবেন? ও আচ্ছা, এতক্ষণ পরে বুঝি মনে পড়লো যে কোনো মানুষের সাথে দেখা হলো তার নামটা জিজ্ঞেস করতে হয়। বাই দ্য ওয়ে, আমার নাম অনুরাগ রয়। সরি অনুরাগ বাবু, প্লিজ ডোন্ট মাইন্ড। আমার আগেই আপনার নামটা জিজ্ঞাসা করা উচিত ছিল। আসলে এত কিছুর মধ্যে আমার আর জিজ্ঞাসা করা হয়নি। এত কিছুর মাঝে মানে কি হয়েছে তোমার? হয়েছে বলতে, শপিং করে বেরোতে বেরোতে আমার একটু দেরি হয়ে গেছিল, আর রাস্তায় কিছু জানোয়ারের বাচ্চাগুলো আমাকে প্রচণ্ড পরিমাণ ডিস্টার্ব করছিল। এই অনুরাগবাবুই আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন। ঠিক আছে, তোমাকে তো ধন্যবাদ জানিয়ে ছোট করতে পারবো না, তাই তোমাকে মন ভরে আশীর্বাদ করি। তুমি এভাবেই সব মানুষের পাশে থেকো। কি করছেনটা কি? এভাবে কাঁদছেন কেন? প্লিজ এভাবে কাঁদবেন না। আচ্ছা মা, তুমি কাঁদছো কেন বলো তো? এই দেখো, আমার তো কিছুই হয়নি। প্লিজ এইবার চোখের জলটা মোছো তুমি। আর হ্যাঁ, আপনার সাথে পরিচয় করিয়ে দিই, ইনিই হলেন আমার মা, আর এই অনাথ আশ্রমের মালকিন মালতী বসু। আমি হলাম এই আশ্রমে ওনার একমাত্র আদরের মেয়ে। আই থিঙ্ক দিশা, তাই না? আরে, আপনি আমার নাম কি করে জানলেন? হ্যাঁ সেই তো, কি করে জানলাম বলুন তো? আপনাকে মনে হয় আমি 10-20 বছর ধরে ফলো করছি। আরে ওরকম কিছুই নয়, জাস্ট ফান। আসলে উনি তো আপনাকে এই নামেই ডাকলেন, তাই জানতে পারলাম। বুঝলাম, যেটা বলছিলাম, আমি দিশা দাস। আমি অনেক ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তারপর থেকে আমি এনার কাছেই থাকি, আর ইনিই আমাকে কোলে পিঠে করে বড় করে তুলেছেন। কখনো আমার বাবা মার অভাব আমাকে বুঝতে দেননি। ঠিক আছে বাবা, তোমরা একটু গল্প করো, আমি তোমাদের দুজনের জন্য খাবার ব্যবস্থা করছি, ঠিক আছে? আরে আরে না না, কঠিন কি, অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছে, তার উপর এখন যদি আমি এখানে খেতে বসে যাই তাহলে আরও দেরি হয়ে যাবে। বাড়ি আর ফিরতে পারবো না আজকে, সো আজকে থাক, হবে অন্য কোনো একদিন। আচ্ছা ঠিক আছে, খাবারটা খেতে হবে না, জল মিষ্টিটা একটু খাও। ঠিক আছে তাহলে আন্টি, এবার আসি, কারণ এমনিতেই অনেক রাত হয়ে গেছে, বুঝতেই পারছেন। ঠিক আছে বাবা, এই নাও, এটা আমার কার্ড, আর যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে যোগাযোগ করো, কেমন? এরপর একদিন সকালের ঘটনা। কলেজ যেতে 9 করে প্রায় 20 মিনিট লেট। এরপর আরও লেট করলে হয়তো বাসটাই মিস হয়ে যেত, তাই একটু জোরেই যাচ্ছিলাম রাস্তা দিয়ে, আর যেতে যেতে একজনের সাথে সজোরে ধাক্কা। আরে আরে আরে, এইভাবে ধাক্কা মেরে চলে যাচ্ছেন কেন? দেখতে পান না নাকি? না মেয়ে দেখলেই ধাক্কা মারতে ইচ্ছে করে? যত সব, কোত্থেকে যে আসে এরা কে জানে। সকাল সকাল মুডটাই নষ্ট হয়ে গেল। আরে এই যে দেখি ম্যাডাম দিশা,
আরে সরি, কিছু মনে করবেন না, আসলে একটু টাকা ছিল তাই একটু জোরেই যাচ্ছিলাম, ওই জন্য ধাক্কা লেগে গেল। সরি ফর দ্যাট, প্লিজ কিছু মনে করবেন না। আরে অনুরাগ বাবু, আপনি এ মা, ছি ছি ছি। আরে না না, ঠিক আছে, ইটস ওকে, এটা কোনো বিষয় নয়। বাই দ্য ওয়ে, আপনি যাবেন কোথায়? না মানে কলেজে। কিন্তু কোন কলেজ? রবীন্দ্র ভারতী। ওয়াও, ভেরি নাইস। কি কোইন্সিডেন্স দেখুন, যেখানে আপনি সেখানেই আমি, আবার আপনি যেই কলেজ আমারও সেই কলেজ। বাই দ্য ওয়ে, একসাথেই চলুন তাহলে। ঠিক এই সময়ে শেষ বাসটি এসে উপস্থিত হয় এবং আমরা দুজনেই পাশে উঠে যাই। এই যে দাদা, এদিকে আমার ভাড়াটা নিন তো। আপনার ভাড়া তো দিয়ে দিয়েছে ম্যাডাম। আমার ভাড়া দিয়ে দিয়েছে, কিন্তু কে দিল? ওই যে ওই স্যারটা। না অনুরাগ বাবু, এটা ঠিক নয়। শুধু শুধু আপনি আমার ভাড়াটা দিতে গেলেন কেন? আরে তুই, আপনি আর আমি একসাথে বাসে উঠলাম তো ভাবলাম আপনারটা দিয়ে দেওয়াই যায়। আপনার যদি একটু মাইন্ডে লাগে না, একটা কাজ করবেন, পরের দিন আপনি আমারটা দিয়ে দেবেন। এমন করে বলছেন যেন মনে হচ্ছে আমি আর আপনি প্রতিদিন একসঙ্গে যাতায়াত করব। অ্যাকচুয়ালি বিষয়টা ওরকম নয়, আসলে একই কলেজে পড়ি, যেতে আসতে দেখা হতেই পারে। আর তুমি যদি চাও ভেবে দেখতেই পারো। তাহলে এই কথাই রইল, কালকের ভাড়াটা কিন্তু আমিই দেব। ওকে ম্যাম, অ্যাজ ইউ উইশ। ততক্ষণে বাস আমাদের কলেজের সামনে এসে দাঁড়িয়েছে। আমরা দুজনেই একসাথে নামলাম। ও আমার দিকে তাকিয়ে বলল, বলছি যে আমরা কি দুজন দুজনের বন্ধু হতে পারি না? এতদিন জানতাম ছেলেরাই প্রথম বন্ধুত্বের হাত বাড়ায়, এটা মনে হয় একটু ব্যতিক্রম। ওকে ডান। সিরিয়াস বলছি, আপনার সাথে বন্ধুত্ব হয়ে ভীষণ ভালো লাগলো। একটু আগেই তো আপনি আমাকে বন্ধু বানালেন, কিন্তু তাও এখন আপনি বলবেন? চাপ বাবা, এতক্ষণ তোকে গল্পটা বলছি, কিন্তু এটার বর্ণনায় তো তোকে দিলাম না। দেখ, দেখতে মোটামুটি ঠিকঠাক, যাকে বলে মোটামুটি পারফেক্ট। তবে সব থেকে বেশি যেটা ইন্টারেস্টিং সেটা হলো ওর চোখ আর দুটো ঠোঁট, যেন পুরো গোলাপের পাপড়ি। ও যখন হাসে না, তখন দেখলে যেন মনে হবে সেই একটা অতল সমুদ্র, যেখানে সমস্ত ছেলেরাই নিশ্চিন্তে হারিয়ে যেতে পারে। তাহলে ওই কথাই রইল, আগামীকাল দেখা হচ্ছে বাস স্টপে। ওকে, বাই। জানো তো ঋষভ, আমার না একটা ছেলেকে খুব ভালো লাগলো। ইনফ্যাক্ট তার সাথে বন্ধুত্বও হলো। আর ইউ সিরিয়াস? মানে তোর কোনো ছেলেকে ভালো লেগেছে? মাই গড, আমি তো জাস্ট বিশ্বাসই করতে পারছি না। আরে না না, আমি তো জাস্ট একটু মজা করছিলাম। এনিওয়ে, ছেলেটার নামটা কি? নাম হলো অনুরাগ রয়। আরে নামটা তো শুনতে সেই লাগছে, স্পেশালি তোর মুখে। কি নাম, অনুরাগ। আরে রেগে যাচ্ছিস দেখো কেন? ঋষভ, তুমি যদি আর একটা উল্টো পাল্টা কথা বলেছো না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। আরে রেগে যাচ্ছিস কেন? আমি তো জাস্ট মজা করছিলাম। ছাড়ে এসব, ক্লাসে চল, সময় হয়ে গেছে ক্লাসের। ও হ্যাঁ, আর একটা কথা, আই লাভ ইউ। লাভ ইউ টু। এখন আবার কে এলো? তুমি দাঁড়াও মা, আমি দেখছি। ও তুমি, আমি তো ভাবলাম কে নাকি। আসো আসো, ভেতরে আসো। তা হঠাৎ করে এত সকালে, কি মনে করে? আমি এলাম বলে কি খুব প্রবলেম হচ্ছে? না মানে এত সকালে তো এর আগে তুমি কখনো আসোনি, তাই জিজ্ঞেস করলাম আর কি।
আরে অনুরাগ, তুমি এখানে? তোমাকে যে এখানে দেখতে পাবো আমি ভাবতেই পারিনি। সেটা তো আমারও প্রশ্ন, হঠাৎ তুমি এখানে? আমার সাথে কোনো দরকার আছে নাকি? তাহলে আমি কলেজে গিয়ে তোমার সাথে দেখা করে নেব। আমার কথা শেষ হতে না হতেই দিশা আর একটু সময় নষ্ট না করে ঘর থেকে বেরিয়ে গেল। আর তারপর মা বলল, দিশার সাথে তুই এরকম ব্যবহার না করলেও পারতিস। সেটা কথা নয়, তার আগে তুমি আমাকে বলো, তুমি কি ওকে আগে থেকে চেনো? চিনি বলতে ও আর এসব একে অপরের ভালো বন্ধু, আর তার সাথে ক্লাসমেটও। বিভিন্ন নোটস নিতে এর আগে বেশ কয়েকবার বাড়িতে এসেছে, সেই সূত্রেই ওর সঙ্গে চেনা পরিচিত। সে যাই হোক, মেয়েটাকে কি তোর পছন্দ? তুই যদি বলিস তো আমি কথা বলে দেখতে পারি। আমার তো বাবা দিশাকে খুব পছন্দ। ব্যাস, আবার সকাল সকাল তুমি শুরু করে দিলে তো। ওই দেখ, লজ্জা পেয়ে আবার চলে যায়। আরে খাবারগুলো বেড়েছি, খেয়ে যা অন্তত। তোমরা খেয়ে নাও, আমি বাইরে থেকে না হয় কিছু খেয়ে নেব। থাক মা, আমিও এখন কিছু খাবো না, আমি পরে কলেজ ক্যান্টিন থেকেই কিছু খেয়ে নেব। তোরা দুই ভাই একেবারেই সমান, কেউ কারোর চেয়ে কম যাস না। কি বেশ ওরে বাচ্চা, ভালোই তো মাঞ্জা দিয়ে বেরিয়েছিস। সেদিনকার হিসাবটা এবার মিটিয়ে যা। তোকে বলেছিলাম না সেদিনকে যে ওই মেয়েটার সাথে সাথে তুইও আমার টার্গেট হয়ে গেছিস। আমাকে কেলিয়ে সেদিনকে আমার হাত থেকে আমার শিকারকে ছিনিয়ে নিয়ে চলে গেছিলিস, কিন্তু আজকেই হবে তোর শেষ দিন। কার দিকে বন্দুক তাক করেছিস তুই জানিস না পরিচয়? তোর মতো লাখ লাখ গুন্ডাকে উনি প্রতিনিয়ত জন্ম দেয়, সেটা জানিস না তুই? উনি শুধু এই কলকাতা শহরের নয়, সারা ভারতবর্ষের আন্ডারওয়ার্ল্ড কিং ছদ্মবেশী, যার আসল পরিচয় আজ পর্যন্ত বড় বড় পুলিশ অফিসাররা খুঁজে বার করতে পারিনি। আর তুই ওনার দিকেই বন্দুক তাক করে আছিস। যদি মরতে না চাস তাহলে বন্দুকটা লাভিয়ে দে কোবরা। আপনি আমাকে মাফ করে দিন, আমি সত্যি আপনার পরিচয় জানতাম না। তোর ক্যালকুলেশনে মনে হয় একটু কোথাও বলছিল, কিন্তু আমার হয় না। আর ছদ্মবেশী দ্বিতীয়বার কাউকে সুযোগ দেয় না। সরি ভাইটি। ছোট, লাশটাকে গিয়ে নদীর জলে ভাসিয়ে দে, যা। তুমি আগে বলো তো, অনুরাগ তোমাদের বাড়ি কি করছিল? আরে অনুরাগ তো আমার দাদা। মানে অনুরাগ তোমার দাদা? ও গড, সেটা তুমি আমাকে আগে বলবে না? আরে আজব তো, আমি কি করে জানবো যে তুমি যেই অনুরাগের নাম বলেছিলে সেই অনুরাগই আমার দাদা? এবার যদি অনুরাগ আমাদের সম্পর্কের কথা জেনে যায় তাহলে যে কি হবে। উফ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখো দিশা, আমি আমার দাদাকে খুব ভালো করে চিনি। আমাদের সম্পর্কটা সে ঠিকই মেনে নেবে। আরে তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, এত টেনশন করো না তো। আচ্ছা ছাড়ো এসব, কতদিন তোমাকে জড়িয়ে ধরিনি, আজ সুযোগ পেয়েছি, সুযোগের সদ্ব্যবহার তো আজ করবই। এই যে ঋষভ, তুই একটু ক্লাসে যা। আর এই যে তুমি এসো তো আমার সাথে। হ্যাঁ, এখন যা যা জিজ্ঞেস করছি তার সঠিক উত্তর দাও। তুমি কি ঋষভকে ভালোবাসো? আর তাছাড়া কতদিন চলছে এইসব? তা প্রায় 2.5 বছর। বুঝলাম, তলে তলে তো বেশ ভালোই চলছে। কিন্তু তোমার এই সম্পর্কের কথা তোমার মা কি জানে? হ্যাঁ, আমি আমাদের সম্পর্কের কথা আমার মাকে জানিয়েছি, আর ওনার কোনো আপত্তি নেই আমাদের এই বিয়ে নিয়ে। ইনফ্যাক্ট মা তো এটা ভেবেই রেখেছেন আমার কলেজটা কমপ্লিট হয়ে গেলে
আমার আর ঋষভের বিয়ের কথাটা ফাইনাল করতে যাবেন তোমাদের বাড়িতে। ওকে, তুমি এখন ক্লাসে যাও। আর আন্টিকে একটা কথা জানিয়ে দেবে, উনি যেন সামনের মাসেই তোমাদের বিয়ে ডেট ফাইনাল করে। ব্যাস, ওদের বিয়ে হয়ে গেল, আর আমিও ওদের জীবন থেকে অনেকটা দূরে চলে এলাম। সবটাই শুনলাম আর বুঝলাম, কিন্তু অনুরাগ, কলেজের সেই প্রথম দিন থেকেই আমার তোকে ভালো লেগে গেছিল। বলবো বলবো করে আর বলা হয়নি। অনুরাগ, আমি তোকে ভালোবাসি রে, ভীষণ ভালোবাসি। আমি জানি দিশাকে নিয়ে তোর সব স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু তোকে বুঝতে হবে ওটা একান্তই তোর স্বপ্ন ছিল, তার মধ্যে দিশার কোনো ভূমিকা ছিল না। তাই বলি কি, তুই সব অতীত ভুলে যা, আর চল আমরা দুজন একটা নতুন জীবন শুরু করি, যেখানে থাকবে একে অপরের প্রতি শুধুই ভালোবাসা। কি হবে বেকার নিজেকে মিথ্যে মায়ায় জড়িয়ে? তাছাড়া বন্ধুত্বের মতন কোনো সম্পর্ক হয় না রে। আর বাইরে আশা করি আবার শুনতেই পাচ্ছিস, হয়তো ওরা আমার জন্যই আসছে। ছদ্মবেশী, আর ভুলেও পালানোর চেষ্টা করো না। একবার তাকিয়ে দেখো, পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে। অনেক নিরীহ মানুষের জীবন তুমি শেষ করে দিয়েছ। এবার আত্মসমর্পণ করাটাই তোমার পক্ষে ভালো হবে। কাছে কোনো অস্ত্র থাকলে নিচে ফেলে দাও। আপনি একটু ভুল করলেন স্যার, আমি কোনো নিরীহ মানুষের জীবন নষ্ট করিনি। আমি মেরেছি তাদেরই যাদের ভয়ে গোটা কলকাতা তথা ভারতের নারী সমাজ রাত্রে একা বাইরে যেতে পারত না। আমি মেরেছি তাদের যাদের এই সমাজে কোনো দরকার নেই। তাই এই সমাজ তথা আইনের চোখে আজ আমি অপরাধী। দেখুন স্যার, আমি আমার অপরাধ স্বীকার করছি এবং স্যারেন্ডার করছি। এবার আইন যা শাস্তি দেবে আমি সেটাই মেনে নেব। দাঁড়ান স্যার, জাস্ট এ মিনিট। শোন, তোকে বলি, আমার অপেক্ষায় আর থাকিস না, হয়তো কখনো ছাড়াই পেলাম না। ভালো থাকিস। চলুন স্যার। দ্য মডার্ন লাভ স্টোরিতে আজ আপনারা শুনলেন জিৎ দাসের লেখা গল্প ছদ্মবেশী। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে: দিশা, আকলিমা খাতুন, মধুমিতা, তাজমিরা খাতুন, অনুরাগ, মৃন্ময় হালদার, ঋষভ, মিনহাজ রক্স, অনুরাগ আর ঋষভের মা শ্রাবণী কোনাই, মালতী বসু, শিখা বর্মন, বাস কন্ট্রাক্টর ও পুলিশ অফিসার রাজু মাঝি, কোবরা তুহিন শেখ, ছোটু, ধীমান মণ্ডল, আবহ সঙ্গীত ও বিশেষ ধ্বনি পরিকল্পনায় মৃন্ময় হালদার, পোস্টার ডিজাইনার মিনহাজ রক্স, প্রচার অলঙ্করণ মোহন হালদার, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম গোধূলির মায়াজাল। গল্প পাঠ মৃন্ময় হালদার ও শুভেন্দু মাঝি। গল্পের সূত্রধার আমি প্রণজিৎ ভৌমিক। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমনই নিত্য নতুন রোমাঞ্চকর ভালোবাসার গল্প পেতে সাবস্ক্রাইব করুন গোধূলির মায়াজাল।